সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য কোস্কোপ স্টোরি, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো আজকে চলে এসেছি আমি আলিপুর সেন্ট্রাল জেলে। চলো আলিপুর সেন্ট্রাল জেলটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখায়। এখানে মিউজিয়ামের টাইমিংটা দেওয়া আছে, টুইসডে থেকে সানডে 11টা থেকে 5টা। 5টার পর টিকিট বন্ধ হয়ে যায়। আর লাইট অ্যান্ড সাউন্ড যদি দেখতে চাও তাহলে 100 টাকা পার হেড, আর নর্মাল 30 টাকা করে। এখানে আলিপুর মিউজিয়ামে পুরো টোটাল মানচিত্রটা দেওয়া আছে, কোথায় অফিস ঘর, কোথায় তথ্যকেন্দ্র, শৌচালয়, ফাঁসির মঞ্চ ইত্যাদি ইত্যাদি। এই দিকটা আবার ইংলিশেই দেওয়া আছে। গাইস, এই হচ্ছে গিয়ে ফাঁসির মঞ্চ। নিজেরই দেখে কেমন একটা লাগছে, শত শত লোকের ফাঁসি হয়েছিল এখানে। মঞ্চের লাগোয়া ছিল এখানে কয়েদিদের ঘর, আর এই হচ্ছে কি এটা পোস্টমর্টম ঘর। ফাঁসি হয়ে যাওয়ার পর এই পোস্টমর্টম ঘরে কয়েদিদেরকে রাখা হতো, ডাক্তাররা আসতো, পোস্টমর্টম করতো। শহীদদের তালিকা যেমন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্র দাস, দাশগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমথরঞ্জন রায়চন্দ্রী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার। হচ্ছে গিয়ে সংশোধনাগার। কিভাবে রাখা হতো খুবই দেখে কষ্ট লাগছে। এসেছি জেল দেখতে জন্য, কিরকম থাকতো মানুষরা, দেখেছি কুচবিহার কিরকম ওদেরকে সজা হতো, কিরকম ওদেরকে ফাঁসি হতো, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। কেন কি এখানকার कैदीরা सब चले গেছে। देखिए आइए, ये अलीपुर जेल जहाँ हम लोग घूमने आए। आज हम लोग उत्सुकता है कि कैदियों को कैसे रखा जाता था। आज इस जगह को लोग देखने के लिए पागल हो रहे हैं कि आखिर ये जगह है क्या। एक समय था कि यहाँ पे लोग कैसे रहते थे, आज हम लोग इस जगह को देखने के लिए आए हैं। ये देखिए जगह, ये बाथरूम जहाँ लोगों को कोई भी फैसिलिटी नहीं, आज इसी जगह पे लोग पड़े रहते हैं। তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আরো কিছু তোমাদের সাথে শেয়ার করি। বছর 1897 থেকে 1945 আইন অমান্য আন্দোলনের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েক মাস তিনি নীরবে বই পড়তেন, ঘুরে দিয়ে কাটিয়েছিলেন। 1913 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী করা হয়েছিল। সুভাষচন্দ্র এপ্রিলে কতক্ষ অত্যাচারের প্রতিবাদে করেছিলেন। সুভাষচন্দ্রের মাথায় আঘাত লাগায় এবং তিনি প্রায় ঘণ্টাখানেকের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মুক্তসংগ্রামের আন্দোলনে আজাদিন ফৌজকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু 1945 সালে জাপানে আত্মসমর্পণ করার চেষ্টা করে অসমাপ্ত হয়ে যান। In conjunction with those who have already been fighting at home. Hour has struck, and every patriotic Indian must advance towards the field of battle. Only when the blood of freedom-loving Indians. ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনের জন্য একটি কক্ষে কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য কক্ষের বাইরে দেখা করতে আসে।
গুদামঘর ও গোডাউন কারা পরিষেবার মধ্যে একটু বিলাস ঘর গুদামঘর হিসাবে ব্যবহার করা হতো। কিছু বই সামগ্রিক রাখা আছে এখানে। এটা তাৎকল কক্ষ। এইদিকে চরকা কাটানো হতো। ব্রিটিশরা কয়েদিদেরকে দিয়ে প্রচুর কঠোর নির্মম অত্যাচার করত। এই হলো সেই ওয়াচ টাওয়ার, যেখান থেকে গার্ডেরা কয়েদিদের পর্যবেক্ষণ করত, আর সুবিধাও হতো কেন কি এটা গোল হওয়ার কারণে। মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর শুকনো ভাতে, কত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। জন্য শুধু পুরুষরাই ছিলেন না, মহিলারাও ছিলেন, ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এর জন্যই আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে। বিদ্রোহী শ্রী অরবিন্দের জীবনী। অরবিন্দ ঘোষ 15ই আগস্ট 1872 সালে
জন্মেছিলেন কলকাতা বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমানে কলকাতা পশ্চিমবঙ্গ ভারত। মৃত্যু হয়েছিল 5ই ডিসেম্বর 1955 পন্ডিচেরিতে। তার স্ত্রী ছিলেন মৃণালিনী দেবী। বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন। তার আত্মীয় স্বজনের মধ্যে ছিলেন বিনয় ভূষণ ঘোষ, মনমোহন ঘোষ, বীরেন্দ্র কিশোর ঘোষ, সরোজিনী ঘোষ। এই হলো অরবিন্দ কক্ষ। সালের 31শে আগস্ট আলিপুর জেলে নরেন গোসাইনকে হত্যা করতে কানাইলাল দত্তের ব্যবহৃত এই রিভলভার, এটা পিতলের বোমা। শিবপুর নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে 1 সেপ্টেম্বর 1913 সালে এই আগ্নেয় অস্ত্রটি উদ্ধার করা হয়। আলিপুর ষড়যন্ত্র মামলার তদন্তের সময় একজন অভিযুক্ত প্রকাশ করে এত শুনে মানিকতলা ষড়যন্ত্র মামলায় কিংসপোর্টকে যেই বোমাটি পাঠানো হয়েছিল, এই কক্ষে একসাথে প্রায় 30-35 জন লোককে রাখা যেত। এরকম একটা কক্ষ আছে, আর মাঝখানে আটকানোর জায়গা। এইদিকেও সেম, একসাথে এতগুলো 30-35-40 গোটা 50 এরকম লোকজনকে রাখা যেত, যারা যারা অপরাধ করেছে, যারা যারা অপরাধী তারা। তো ফ্রেন্ডস, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, খুব দুঃখের সহকারে। কেন কি যেসব জেলখানাতে কয়েদিদের বন্দি করা হয়েছিল, যারা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল, জেলে ছিল ইংরেজদের অত্যাচারে, তো দেখে খুবই কষ্ট লাগছে কতটা পরিশ্রম তারা করেছিল আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানে স্টপ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।